আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আরিফ চৌধুরী। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। আজ চাঁদ উঠলে আগামীকাল প্রথম রোজা, বায়তুল মুকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 500-রও বেশি শনাক্ত, আরও 4 মৃত্যুতে 131 জনের প্রাণহানি। শরীয়তপুর ও আশপাশের কয়েক জেলা থেকে ঢাকামুখী হাজারো মানুষ, জেলায় জেলায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত। রমজান সামনে রেখে সামাজিক দূরত্ব না মেনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ভিড়, মোহাম্মদপুরের 16তলা আরও একটি ভবন লকডাউন। এবং বিশ্বজুড়ে করোনায় 1,91,000-এরও বেশি মানুষের মৃত্যু, জীবাণুনাশক প্রয়োগে চিকিৎসার পরামর্শ দিয়ে সমালোচনার ঝড়ে ট্রাম্প। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে করোনা পরীক্ষা ও চিকিৎসা দিতে আইসিডিডিআরবির আলাদা ইউনিট প্রস্তুত রাখার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বৈঠকে চাঁদ দেখা কমিটির বিষয়টি নিশ্চিত করেছে। বায়তুল মুকাররমে আছেন শহীদুল্লাহ রাজু, তার কাছে যাচ্ছি। রাজু, চাঁদ দেখা কমিটির বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা সরাসরি চাঁদ দেখা কমিটির বৈঠকে চলে যাচ্ছি। সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম জনাব মিজানুর রহমান সাহেবকে। জনাব মিজানুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, রমজান মাস সেই মাস যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআনুল কারীম, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন রোজা পালন করে, আর কেউ যদি অসুস্থ থাকে অথবা মুসাফির অবস্থায় থাকে সে অন্য সময়ে রোজা পালন করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার বিধানকে সহজ করতে চান, কঠিন করতে চান না, যাতে তোমরা গণনা পূর্ণ করো এবং তিনি যে তোমাদেরকে হিদায়াত দান করেছেন এর জন্য তার মহত্ব বর্ণনা করো এবং তোমরা যেন তার কৃতজ্ঞতা আদায় করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এবার আমাদের উদ্দেশ্যে আজকের এই চাঁদ দেখা সম্পর্কিত
ঘোষণা পাঠ করবেন আজকে সভার সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যারকে তার বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1441 হিজরি সালের রমজান মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির সভায় 1441 হিজরি সালের রমজানের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলাসমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 শাবান 1441 হিজরি, 11 বৈশাখ 1427 বঙ্গাব্দ, 24 এপ্রিল 2020 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গিয়াছে। আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় 12 বৈশাখ 1427 বঙ্গাব্দ, 25 এপ্রিল 2020 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1441 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে 26শে রমজান 1441 হিজরি, 6 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 20 মে 2020 খ্রিস্টাব্দ বুধবার দিবাগত রাত্রে পবিত্র লায়লাতুল কদর পালিত হবে ইনশাল্লাহ। আহলান সাহলান মাহে রমজান। দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাইকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে এবং বিশেষ অবস্থায় আমরা এই রমজান মাস পালন করতে যাচ্ছি, সেই অবস্থা মাথায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্বে এই রমজানের পবিত্রতা, নিজের সুরক্ষা রক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বছর ঘুরে আবার এলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের পবিত্র মাস মাহে রমজান। রাতে তারাবির নামাজ পড়ার পর ভোরে সেহরি খেয়ে শনিবার প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে বৈশ্বিক এই মহামারীর মধ্যে রমজানের ইবাদত করার আহ্বান জানিয়েছেন আলেমরা। চকর মালিথার রিপোর্ট। চাঁদ উঠেছে হিজরি 1441 সালের রমজান মাসের। তার মানে শুক্রবার সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে রোজা রাখার মাস পবিত্র মাহে রমজানের শুরু। আত্মশুদ্ধি, সংযম আর পূর্ণ অর্জনের প্রথম রোজা শনিবার। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রমজান মাস তো সেই মাস যে মাসে মানব জাতির হেদায়েত এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হিসাবে নাজিল হয়েছে আল কোরআন। মুসলিমরা তাই এই এক মাস সিয়াম সাধনার পাশাপাশি রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও করুণা অর্জনে সচেষ্ট থাকেন। হাদিসে আছে, এই এক মাসে যে কোনো ইবাদতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের আর শেষের 10 দিন নাজাতের। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, আর এই কোরআনে কারীমের বরকতেই রমজানের এত ফজিলত। রমাদানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য বিশেষ গিফট, বিশেষ হাদিয়া, সামান্য একটি নফল ইবাদতের সওয়াব আল্লাহ ফরজের সমান দিয়ে দেন। করোনার কারণে এবার ঘরে থেকে ইবাদতের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। তো রমজানেরও যে ইবাদতগুলি আছে, যেমন রমজানের ইবাদত আছে রোজা রাখা, এ তো মসজিদে না যাওয়ার সাথে কোনো সম্পর্কই নেই। রমজানের ইবাদত হলো ইফতারি করা, মসজিদে যাওয়ার কোনো দরকার নেই। রমজানের ইবাদত হলো সেহরি খাওয়া, মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। রমজানের ইবাদত হলো তারাবি পড়া, এইটাও মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং আলেমরা বলেন তারাবির নামাজ মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়ার মধ্যে সওয়াব বেশি। আল্লাহ রূপ তুমিই দাও, আবার রূপ তুমি নিয়ে যাও,
মেহেরবানি করে আমাদেরকে, আমাদের দেশকে এবং সমস্ত পৃথিবীবাসীকে এই রূপ থেকে আপনি হেফাজত করুন। আপনি ছাড়া আর কেউ হেফাজত করার নাই। শেষ রাতে সেহরি খেয়ে মুসলমানরা শুরু করবেন সিয়াম সাধনা। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী ঢাকা ও এর আশেপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর রাত 4:05 এবং আগামীকাল প্রথম রোজায় ইফতার সন্ধ্যা 6:28। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ 500-র বেশি রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 4,689 জন। বৃহস্পতিবার থেকে 24 ঘন্টায় মারা গেছেন 4 জন। এই নিয়ে মোট 131 জনের মৃত্যু হলো। রমজানে ইফতার নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চকর মালিথার আরেকটি রিপোর্ট। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আক্রান্তদের পরিসংখ্যান দেওয়ার পাশাপাশি এক এক দিন এক একটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। রমজান মাসে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয় শুক্রবারের বুলেটিনে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পবিত্র মাহে রমজানে এশার নামাজ এবং তারাবির নামাজ কতজন কিভাবে আদায় করবেন তার নির্দেশনা দিয়েছেন। কোভিড-19 প্রতিরোধে আমাদের সকল মুসল্লি ভাইদের বিনীত অনুরোধ জানাই, আপনারা এই নির্দেশনা মেনে চলুন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও 2 জন হাফেজ সহ সর্বোচ্চ 12 জন এশার এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। তার মাহফিল নিয়ে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না। আমরা সবাই নিজের ঘরে থেকে ইফতার করব, ইশার নামাজ আদায় করব এবং তারাবির নামাজ আদায় করব। দেশের করোনা পরিস্থিতি উপস্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 4টি হটলাইনে করোনা সংক্রান্ত কল এসেছে 84,590টি। নমুনা সংগ্রহ করা হয়েছে 3,712 জনের। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 3,686টি। করোনা শনাক্ত হয়েছে 503 জনের। মারা গেছেন 4 জন আর সুস্থও হয়েছেন 4 জন। করোনায় আক্রান্তের মোট সংখ্যা 4,689। তাদের মধ্যে চিকিৎসাধীন 4446। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 112 জন। মোট মৃত্যু 131। হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে আছেন 82,729 জন আর আইসোলেশনে 995। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4,689 জন। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন এবং 4 জনই পুরুষ, যাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে এবং সবাই ঢাকার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য সারা দেশের 601টি প্রতিষ্ঠানকে প্রস্তুত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে 30,635 জনকে তাৎক্ষণিক সেবা দেওয়া যাবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতিতে শরীয়তপুর ও আশপাশের জেলা থেকে গার্মেন্টস কর্মী সহ হাজারো মানুষ ঢাকামুখী হচ্ছেন। বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। অনেক জেলায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ চলছে। সারা দেশে করোনা পরিস্থিতি নিয়ে পরা কাজিমের রিপোর্ট। রমজান ঘিরে শরীয়তপুর সহ আশেপাশের জেলা থেকে হাজারো মানুষ ঢাকামুখী হচ্ছেন। কাঁঠালবাড়ি ঘাট হয়ে ফেরি ও ইঞ্জিন চালিত নৌকায় তারা ঢাকা আসছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঢাকামুখীদের অধিকাংশই পোশাক শ্রমিক। আর ঢাকামুখীরা জানিয়েছেন, কাজে যোগ দিতে কারখানা থেকে মোবাইলে তারা SMS পেয়েছেন। ঘাটে হাজারো লোকজনের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরের দুদিনে আরও 3 জনের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিক সহ এ পর্যন্ত 320 জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 2 জন। রংপুর সোনালী ব্যাংক বাজার শাখার 3 কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। জেলায় মোট করোনা আক্রান্ত 18। লক্ষ্মীপুরের রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্ন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট 29 জন আক্রান্ত হলেন। নওগাঁয় প্রথম একজনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন জানান, আক্রান্ত ওই নারী রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। রাজশাহীতে 8 আক্রান্তের 7 জন হোম আইসোলেশনে ও 1 জন আইডি হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। জেলায় আরও 33 জনকে হোম কোয়ারেন্টাইনে দেওয়া হয়েছে। পিরোজপুরে 5 করোনা রোগী শনাক্ত হয়। 16 এপ্রিল থেকে জেলাকে লকডাউন ঘোষণা করা হলেও
হাটবাজারগুলোতে মানুষের সমাগম বাড়ছে, যানবাহনও চলছে। পাবনায় করোনা রোগীদের বহনে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে স্কয়ার গ্রুপ। করোনা পরিস্থিতি এবং পবিত্র রমজানকে সামনে রেখে বিভিন্ন জেলায় ত্রাণ বিতরণ চলছে। বাগেরহাট, রাজশাহী, মাগুরা, জামালপুর, পঞ্চগড়, সুনামগঞ্জ, ঝালকাঠি, মাদারীপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ব্যক্তিগত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ত্রাণ দেওয়া হচ্ছে। হবিগঞ্জ, ভোলা ও পিরোজপুর সহ কয়েকটি জেলায় কৃষকদের ধান কাটার যন্ত্র ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে কারখানা খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিজিএমএর সিনিয়র সহসভাপতি বলছেন এই বিষয়ে একটি টাস্ক ফোর্স কাজ করছে। প্রথমত আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই, আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বিজিএমই বোর্ডের সাথে। টাস্ক ফোর্স বিজিএমই প্রেসিডেন্টের সাথে কাজ করছেন, না যখন সময় হবে তখন অ্যানাউন্সমেন্ট করা হবে। আসলে পবিত্র রমজান সামনে রেখে রাজধানীতে নিত্য পণ্যের কেনাকাটা বেড়েছে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হলেও কাঁচা বাজারগুলোতে তা মানা হচ্ছে না। রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে এক চিকিৎসক দম্পতি করোনা শনাক্তের পর সেখানে আরও একটি 16তলা ভবন লকডাউন করা হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি করোনা সংক্রমণ ঠেকাতে কর্তৃপক্ষের সব ধরনের চেষ্টা থাকলেও কদিন আগে 4 বাসিন্দার সংক্রমণ ধরা পড়ার পর একটি ভবন লকডাউন করা হয়। বৃহস্পতিবার অন্য একটি ভবনে আরও এক চিকিৎসক দম্পতির করোনা শনাক্ত হয়েছে। একজন হলো আপনার সরদি হাসপাতালের ডাক্তার, আর একজন বঙ্গবন্ধু ইউনিভার্সিটির হাসপাতালের ডাক্তার। যে সমস্ত বিল্ডিংয়ে করোনার রোগী পাওয়া গেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখছি এবং খুব কড়াকড়িভাবে রাখছি এবং বাজার পর্যন্ত আমরা করে দিচ্ছি বাইরে থেকে। এরপরে অন্যান্য বিল্ডিংগুলোকে যাতে আর কোনো করোনা রোগী আক্রান্ত না হন সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করা দরকার তাতে আমরা বাইরের লোকজন প্রবেশ নিষিদ্ধ করেছি। রমজান শুরুর আগের দিন রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়ে গেছে সব ধরনের পণ্যের দাম। 40 টাকা কেজির মুড়ি বিক্রি হচ্ছে 80 টাকা, আর 25 টাকার পেঁয়াজ 60 টাকায়। কদিন আগে যে আদার কেজি ছিল 90 টাকা, তা 4 গুণ বেড়ে দাঁড়িয়েছে 350 টাকা। 1400 টাকার চাল এক লাফে হয়েছে 2500 টাকা। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা নিশ্চিত করতে রাজধানীর কাঁচা বাজারগুলো উন্মুক্ত স্থানে সরিয়ে নেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। শ্রমজীবী মানুষের জন্য সমস্যা, আর কিছু এর রমজানের জন্য কিছু ব্যস্ততা, কিন্তু এর আফটারঅল গভর্নমেন্টকে স্টার্ন অ্যাকশন নিতে হবে। এ ব্যাপারে স্টার্ন অ্যাকশন ছাড়া কোনোভাবেই সম্ভব না। করোনাকালে রাজধানীতে সব থেকে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 2 মাস থেকে বেতন পাচ্ছেন না কোনো কোনো কারখানা শ্রমিক ও পরিবহন শ্রমিকরা। কিছু কিছু পরিবহন আছে, তারা কিছু কিছু করে প্রত্যেকটা শ্রমিককে অর্থদান করছে। আর মূলত হচ্ছে গত মাসের যে আমাদের স্যালারিটা, এটা এখনও শ্যামলী নাট ট্রাভেলস আমাদেরকে দেয়নি। এছাড়া নির্মাণ শ্রমিকরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে এলেও তারা কাজ পাচ্ছে না, বিশেষ করে নারী নির্মাণ শ্রমিকরা। একদিকে নাগরিক সচেতনতার অভাব, অন্যদিকে পুলিশের গাছাড়া ভাব। এই সুযোগে নগরবাসী যেমন রাজপথে বের হয়ে আসছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে কার, প্রাইভেট কার, বেবি ট্যাক্সি, রিক্সা, অটোরিকশার সংখ্যা। এই অবস্থা চলতে থাকলে করোনাকালে আগামী দিনে রাজধানীবাসীর জন্য কোনো সুখবর অপেক্ষা করবে না। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। শরীরে জীবাণুনাশক প্রয়োগে বা অতি বেগুনি রশ্মি দিয়ে করোনা চিকিৎসা করার পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরামর্শ না মানতে সতর্কতা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় জীবাণুনাশক উৎপাদন কোম্পানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে চীনে করোনা চিকিৎসার সম্ভাব্য অ্যান্টিভাইরাল মার্কিন ঔষধ রেমডেসিভির প্রথম পরীক্ষা ব্যর্থ হয়েছে। পবিত্র রমজানে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে সীমিতভাবে তারাবির নামাজ চলছে। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। করোনা প্রতিরোধে যেখানে একের পর এক গবেষণা ব্যর্থ হচ্ছে, সেখানে শরীরে জীবাণুনাশক ইনজেকশন দিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে বিশ্বজুড়ে সমালোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি অতিবেগুনি রশ্মি প্রয়োগ করারও পরামর্শ দিয়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন জীবাণুনাশক কখনো শরীরের ভেতরে কাজ করতে পারে না।
ট্রাম্পের পরামর্শ না মানতে সতর্কতা দিয়েছে ডেটল, লাইজল সহ জীবাণুনাশক উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি আরবি। চীনে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সম্ভাব্য অ্যান্টিভাইরাল রেমডেসিভির প্রথম পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ওষুধটির উৎপাদনকারী মার্কিন কোম্পানি গিলিড সায়েন্সেসের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নথিতে গবেষণাটি সঠিকভাবে তুলে ধরা হয়নি। করোনা সহায়তায় প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ পাশ করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এই অর্থ ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলোকে দেয়া হবে। যুক্তরাষ্ট্রে নতুন করে গ্রিন কার্ড আবেদন ও ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করে আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহে প্রায় ৪.৫ লাখ মার্কিন নাগরিক বেকার হয়েছেন। এই অবস্থায় রেস্টুরেন্ট এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন টেনেসির গভর্নর। লকডাউন একেবারে তুলে নেওয়ার সিদ্ধান্তে জর্জিয়ার গভর্নরের প্রতি ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপের অর্থনীতি বাঁচাতে জরুরি সহায়তায় 540 বিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে ইইউ নেতারা। যুক্তরাজ্যে চিকিৎসাকর্মী এবং তাদের পরিবারের জন্য করোনা পরীক্ষা বাড়ানো হবে বলেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। 1 মে থেকে লকডাউন শিথিল করে শিক্ষা প্রতিষ্ঠান ও কিছু ব্যবসা বাণিজ্য চালুর ঘোষণা দিয়েছে সাউথ আফ্রিকা। আহমেদাবাদ, সুরাট ও তামিলনাড়ুকে হটস্পট ঘোষণা করেছে ভারত। তামিলনাড়ুর চেন্নাই সহ 4টি শহরে লকডাউন কঠোর করা হচ্ছে। পবিত্র রমজানে সৌদি আরব সহ বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে মসজিদে তারাবির নামাজ আদায় চলছে। পাকিস্তানে মসজিদে কার্পেট ছাড়া এবং দূরত্ব বজায় রেখে মুসল্লিদের নামাজ পড়তে বলা হয়েছে। সংক্রমণ রোধে জেরুজালেমে আল আকসা মসজিদ এখনও খুলে দেয়নি কর্তৃপক্ষ। রমজানে বিশ্ববাসীকে স্বাগত জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সংক্রমণ রোধে সবাইকে ঘরে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে। ইলিয়াস কমল, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। একদিনে আরও 30,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আরও 3 জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট 165 জন প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। বসন্ত উৎসবের দিনেও আক্রান্ত হওয়ার ভয়ে ঘর থেকে কেউ বেরোচ্ছেন না। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সাবরিনা হাসানের রিপোর্ট। শীতের শেষে বসন্তের শুরুতে নিউ ইয়র্কে বাড়ির আঙিনা, ছোট বড় সব সড়ক এবং পার্কে ফুলের উৎসব। চারিদিকে অপরূপ সৌন্দর্য, যেন উপভোগ করার কেউ নেই। অন্য বছর এরকম সময় চেরির সমাহারে সবাই মুখরিত থাকলেও এবার নিউ ইয়র্কের রাস্তায় সাইরেন আর অ্যাম্বুলেন্সের শব্দ। প্রতিদিন হাজার হাজার মৃত্যুর শহরে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। প্রকৃতির নিয়মে নিউ ইয়র্কে এখন বসন্তের ছোঁয়া, গাছে গাছে পাতা, ফুল। বরং করুণাময় আমাদের পৃথিবীটাকে খুব সুন্দর করে সাজাচ্ছে। কিন্তু কেন যেন মনে হয় এবার উনি আমাদের এই রং, এই সাজসজ্জা উপভোগ করার অনুমতি দেননি। করোনার আতঙ্কে সারা বিশ্বের মতো নিউ ইয়র্কে আমরাও ঘরেই আছি। যুক্তরাষ্ট্র জুড়ে মৃত্যুর আতঙ্ক কমছে না। এই মুহূর্তে ইউএসএতে করোনা ভাইরাসে প্রায় লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। লাকি যেখানে এত বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে এবং আমরা সবাই মিলে এই দিনটিকে উদযাপন করেছিলাম। আমরা সেজেছিলাম দেশীয় সাজে, ছিল দেশীয় খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু আনফরচুনেটলি এই বছর এ ধরনের কিছুই করা সম্ভব হয়নি। নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ইলিনয়, ম্যাসাচুসেটস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে একই আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। বৈশাখী উৎসবের মতো বসন্ত উৎসবেও তারা ঘরবন্দি। সাবরিনা হাসান, চ্যানেল আই। দেশের বেশিরভাগ বেসরকারি কিন্ডারগার্টেন ও নন এমপিও স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন না পাওয়ায় এমন জটিলতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে বিশেষ অনুদান চেয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সারা দেশে ৬২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ৪০,০০০ কিন্ডারগার্টেন রয়েছে। সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত এসব স্কুলে লেখাপড়া করছে প্রায় ১ কোটি শিক্ষার্থী। শিক্ষকের সংখ্যা প্রায় ৬ লাখ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে পুরোপুরি বন্ধ রয়েছে এসব স্কুল। এ কারণে বন্ধ শিক্ষার্থীদের বেতন দেয়া। এর ফলে দুর্বিষহ কষ্টে আছেন বেসরকারি শিক্ষকরা। শিক্ষকদের পিঠ,
দেয়ালে ঠেকে গেছে। আমরা এখন সরকারের কাছে বিনীত অনুরোধ রাখছি, সরকার যেমন সবার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, এখন শিক্ষকদের জন্য যেমন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বিপদ থেকে রক্ষা করেন। ছাত্র বেতন থেকেই আমরা বেতন এবং বাড়ি ভাড়া পরিশোধ করে থাকি। এই করোনা ভাইরাসের এই যেই সংকটকালে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিকে রাখার জন্য যদি কিছু আর্থিক প্রণোদনা বা অনুদান আমাদেরকে দেয়। সারা দেশে নন এমপিও শিক্ষকের সংখ্যা প্রায় 1.5 লাখ। এসব শিক্ষকরা সরকারিভাবে কোনো বেতন না পেলেও প্রতিষ্ঠান থেকে বেতন পেতেন। বাইরের শিক্ষার্থী পড়িয়ে করতেন উপার্জন, তবে এখন তাও বন্ধ। আমাদের সকল শিক্ষিত প্রতিষ্ঠানগুলোকে একজন এমপিভুক্ত করে যদি করেন তাহলে হয়তো এই শিক্ষক সমাজ বাঁচতে পারবে, তা না হলে এই শিক্ষক সমাজ একদম ধ্বংস হয়ে যাবে। ঢাকা সিটি কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মতো সারা দেশে পুরোপুরি বেসরকারিভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কয়েকশো। এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যাও অনেক। তারা আছেন বিপাকে। শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়াটা কিছুটা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তো যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 100,000 কোটি টাকার প্রণোদনা বরাদ্দ দিয়েছেন, সেখান থেকে যদি অন্তত 100 কোটি টাকার বরাদ্দ বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো আছে তাদেরকে দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষক কর্মচারীরা খুব ভালোভাবে ঈদ পর্যন্ত চলতে পারবে। কালেকশন বন্ধ কেন? আমাদের তো একটু ওই রেভিনিউ রূপ করে চলতে হয়, স্টুডেন্ট কালেকশন যেটা আছে এটা দিয়েই তো আমরা চলি। আমাদের তো আর কোনো এমপিও নেই। সরকারের কাছে আমরা আবেদন করবো আমাদের প্রণোদনার জন্য, আর যেগুলো আমরা পারি আমরা চলার চেষ্টা করতেছি। দেশের মাধ্যমিক ও কলেজ শিক্ষার 90% পরিচালিত হয় বেসরকারিভাবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, সরকারি অন্যান্য খাতের মতো বিশেষ অনুদান না দিলে অনেক শিক্ষকই বেকার হয়ে যেতে পারেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম মাসুম। মাসুম, আপনার কাছে কি আপডেট রয়েছে? ধন্যবাদ আরিফ। পটুয়াখালীতে নতুন করে 6 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 19। এদের মধ্যে আগেই মারা গেছেন 2 জন। জেলার বাউফলে করোনা আক্রান্ত 5 জনের মধ্যে 4 জনই নারী। তারা নারায়ণগঞ্জ থেকে একটি অ্যাম্বুলেন্সে করে কালাইয়া গিয়েছিলেন। সেখানে কোয়ারেন্টিনে রেখে তাদের করোনা শনাক্ত করা হয় এবং তারা পজিটিভ হয়েছেন করোনা। আর জেলার 10 মিনায় করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা 1 জন ম্যাজিস্ট্রেট, 2 জন চিকিৎসক, 5 জন পুলিশ সদস্য, 2 জন গাড়ি চালক সহ 10 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 5 জন পুলিশ সদস্যকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সকাল পর্যন্ত গত 24 ঘন্টা নারায়ণগঞ্জে 42 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 584 জন। গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে মারা গেছেন 2 জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 37 জন। কুড়িগ্রামের চিলমারি উপজেলায় 30 বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। করোনার আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন বলে জানিয়েছেন কুড়িগ্রামের সিভিল সার্জন। এ নিয়ে কুড়িগ্রামে মোট করোনা আক্রান্ত শনাক্ত হলেন 6 জন। গোপালগঞ্জে 1 জন নারী চিকিৎসক ও 1 জন নার্স আক্রান্ত হয়েছেন। গোপালগঞ্জে মোট করোনা আক্রান্ত শনাক্ত 39 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন পুলিশ সহ 9 জন। জেলায় আইসোলেশনে আছে 30 জন। ভোলা জেলায় প্রথম 2 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের একজনের বাড়ি বোরহানুদ্দিন এবং অন্যজনের বাড়ি মনপুরায়। টাঙ্গাইলে নতুন করে 5 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। টাঙ্গাইলে মোট আক্রান্তের সংখ্যা 18। সুনামগঞ্জে নতুন করে 5 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জে মোট আক্রান্ত শনাক্ত 14 জন। কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা 1 নারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় করোনা আক্রান্ত 6 বছরের শিশুর মৃত্যু হয়েছে। বরগুনায় 2 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সদর উপজেলার খাকবুনিয়া গ্রামের সেলিম মিয়া, অন্যজন কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের হিরণ। গত 9 এপ্রিল তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরগুনায় মোট আক্রান্ত 19 জন। এদের মধ্যে গত রাতে শনাক্ত হয়েছেন 3 জন, যাদের 2 জনের বাড়ি পাথরঘাট উপজেলার কালমেঘা গ্রামে। আরিফ, এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুম, অনেক ধন্যবাদ আপনাকে। স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ, করোনা ভাইরাস আপডেট। জানিয়ে দিচ্ছি বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে আরও 4 জন করোনায় মারা গেছেন। আরও 503 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত কোভিড-19-এ মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা 4,689 জন। তাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে 4,446 জন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 112 জন। আইসোলেশনে আছেন 995 জন। দেশের বিভিন্ন স্থানে মোট 82,729 জন কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনায় এ পর্যন্ত মোট 131 জনের মৃত্যু হয়েছে। এবার জানিয়ে দিচ্ছি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আরও 24,009 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 980 জনের। এ নিয়ে সারা বিশ্বে কোভিড-19-এ 1,91,899 জনের মৃত্যু হলো। মোট আক্রান্ত দেশি ও অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 27,47,053 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 7,57,427 জন। বিশ্বজুড়ে মৃত্যু হার 6.98%। এবার অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর থাকছে ইরানি নৌযানে মার্কিন হামলা হলে কঠোর জবাব, হুঁশিয়ারি তেহরানের। পারস্য উপসাগরেও যে কোনো হামলায় করুণ পরিণতি। সাভারের রানা প্লাজা ধসের 7 বছর আজ। 2013 সালের এই দিনে সকালে সাভার বাস স্ট্যান্ডের পাশে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। ওই ঘটনায় 1100-র বেশি পোশাক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার শ্রমিক। মর্মান্তিক ওই ঘটনায় সাভার থানায় 2টি মামলা করা হলেও দোষীদের কারো এখনও শাস্তি হয়নি। শেষ হয়নি মামলার বিচার কাজও। 2016 সালের জুলাইয়ে ভবনের মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে জামিনে রয়েছে 32 আসামি, পলাতক রয়েছে 6 জন, আর মারা গেছে 2 আসামি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় টাস্কফোর্স গঠনের নামে বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মধ্যে অনেকেই কাজ হারিয়েছেন। তাদের খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বলে মনে করছেন তিনি। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে কাজ করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। সে সময় পবিত্র রমজানে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চিকিৎসাখাতে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব। আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। খুলনার কয়রায় মৌলাদের খাদ্য সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং খুলনা জেলা প্রশাসন। 46 দিন কর্মহীন থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন প্রকৃতি নির্ভর এসব মানুষ। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন ড্যানিয়েল সুজিত বোস। গঠন করা হয়েছে। বন থেকে মধু সংগ্রহ করে যাদের জীবন চলে, সেই মোয়ালরাও এখন ঘরে বসে খাদ্যাভাবে দিন কাটাচ্ছেন। খুলনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরের এসব এলাকায় সরকারি বা বেসরকারি সহায়তা তেমন পৌঁছায়নি। তবে দীর্ঘদিন কর্মহীন থাকায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং খুলনা জেলা প্রশাসনের সরকারি ও বেসরকারি মানবিক সহায়তা সেল। আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, আমাদের দিকে লক্ষ্য করেছে, এজন্য আমরা অনেক খুশি, তার কাছে অনেক কৃতজ্ঞ।
ভালো লাগছে যে আমরা নিয়ে ছেলেগুলি বাস কাজে খাটিয়ে দিতে পারবো, এই আসছে আমার ভালো। সরকারি সহায়তার পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করে আমাদের বেসরকারি মানবতা সেল আমরা এখানে খুলেছি সরকারের পাশাপাশি। এই যে আজকের যে কার্যক্রম এখানে যে চ্যানেল আই, তার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনও এই প্রশাসনের পাশাপাশি এগিয়ে আসছে, এই জন্য তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সরকারি খাদ্য সামগ্রী জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে সরকারের পাশাপাশি আপনাদের যে প্রকৃতি জীবন এবং ফাউন্ডেশন সকলে এগিয়ে আসছেন। মূলত এই সকল বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বান। আমরা যেখানে আসি সাধারণ জনগণের দ্বারপ্রান্তে দাঁড়ানো এখন আমাদের সকলের নৈতিক কাজ। চ্যানেল আই তো এগিয়ে এসেছে, আমরা চ্যানেল আই এবং চ্যানেল আইয়ের পরিবারকে আমরা পাইগাছা কয়রার 12 লক্ষ মানুষের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, যেন তারা আরো বেশি বেশি করে এই অঞ্চলের মানুষের সাহায্যে এগিয়ে আসেন। এই ধারা অব্যাহত রাখতে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানি নৌযানের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পারস্য উপসাগরে যে কোনো মার্কিন সামরিক হামলার করুণ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে দেশটি। বুধবার ইরানে প্রথমবারের মতো সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পর টুইটে মার্কিন নৌবাহিনীর জাহাজকে হয়রানি করলে ইরানের নৌযান ধ্বংসের নির্দেশের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা কমে যাওয়ায় স্থানীয় পর্যায়ের সহযোগিতা চেয়েছে আইসিডিডিআরবি হাসপাতাল। নিয়মিত করোনা পরীক্ষা সহ কোভিড-19 সামাল দিতে আলাদা ইউনিট তৈরি রেখেছে তারা। জনস্বাস্থ্য গবেষণামূলক প্রতিষ্ঠানটি ডায়রিয়া কলেরা মোকাবেলায় নিয়মিত সেবাও যথারীতি চালু রেখেছে। চকর মালিথা রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুমে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতাল হিসেবে পরিচিত আইসিডিডিআরবিতে প্রতিদিন গড়ে 1000 ডায়রিয়ার রোগী ভর্তি হয়। বিশ্বের ডায়রিয়া জাতীয় রোগের চিকিৎসা দেওয়ার সবচেয়ে বড় এই হাসপাতাল বছরে প্রায় 2 লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে। এর মধ্যে 60% শিশু। অলাভজনক জনস্বাস্থ্য প্রতিষ্ঠান আইসিডিডিআরবির হাসপাতালগুলোর পরিচালনায় প্রতি বছর $5 মিলিয়ন ব্যয় হয়, কিন্তু কোভিড-19-এর বিরূপ প্রভাবে দাতা গোষ্ঠী এবং অন্যান্য খাত থেকে আসা অনুদান কমে গেছে। আমরা আহ্বান করেছি বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরের মানুষ যেন আমাদেরকে সাহায্য করেন। কিভাবে টাকাটা আসবে? এই টাকাটা আমাদের ওয়েবসাইটে আপিলটি দেওয়া আছে এবং যে কেউ এই আপিলটি পড়লে পরে ওয়েবসাইটে কিছু নিয়ম কানুন দেওয়া আছে। আপনি যদি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাতে চান সেটাও আপনি করতে পারেন। কেউ যদি সরাসরি টাকা দিতে চান তাহলেও টেলিফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে আইসিডিআরবি থেকেই তার সাথে যোগাযোগ করা হবে। করোনা মোকাবেলায়ও এর মধ্যে অনেক কাজ করছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান। এই পিক হয় তখন 1000-এর মতন রোগী আসে আমাদের এখানে। আমরা যদি পুরো হাসপাতালটাই কোভিডের জন্য রাখি তাহলে এই রোগীগুলো কোথায় যাবে? এদের তো ব্যবস্থা করতে হবে। এবং আমরা জানি যে এই ডায়রিয়ায় কিন্তু অনেক রোগী মারা যায়, কাজে এটা আমাদেরকে রাখতে হবে। অল্প বা বেশি যে কোনো সহযোগিতার জন্য আইসিডিডিআরবির ওয়েবসাইট অথবা donate@icddrb.org এই ইমেলে যোগাযোগ করতে অনুরোধ করেছে সংস্থাটি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। করোনা পরিস্থিতিতে বহুমুখী সংকট আর লোকসান গুনতে হচ্ছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের কৃষককে। বাজারে পাইকার না থাকায় খেতেই গ্রীষ্মকালীন টমেটো সহ সব ধরনের সবজি নষ্ট হচ্ছে। এম রহমানের তথ্য, ভিডিওতে আদিত্য শাহিনের রিপোর্ট। টমেটো নয়, শুধু বেগুন, শসা, লাউ, কুমড়া, মরিচ কোনো ফসলেরই যেন দাম নেই।
উৎপাদন খরচ দূরে থাক, মজুরির টাকাই উঠছে না, তাই ক্ষেতের ফসল খেতে নষ্ট হচ্ছে। এখন একটা বেগুনও বিক্রি করতে পারিনি, টমেটো বিক্রি করছি সিম্পল, খালি বিসমিল্লাহ করছি, তারপরে আর টমেটো বিক্রি করতে পারিনি। আমরা কোনো রকমের কোনো সবজি বিক্রি করতে পারতেছি না, কিন্তু সবগুলো আমাদের তো লস। একটা জিনিস আমাদের নিয়ে বিক্রি করতে পারতেছি না, আমার ব্যাগ করে নিয়ে আসতে হচ্ছে। এখন আমরা কি করে খাবো, কেমন করে চলবো, আমরা তো চলতে পারতেছি না। পঞ্চগড় জেলায় এবার 5,500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে শুধু গ্রীষ্মকালীন টমেটোই 1,000 হেক্টরে। অলরেডি আমরা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ এবং পুলিশ বিভাগের সহযোগিতায় কিছু পাইকার আমরা এনেছি এবং তাদেরকে কোয়ারেন্টাইনে থেকে সবজি ক্রয় ব্যবহারে আমরা সহযোগিতা করছি। গ্রীষ্মকালীন টমেটো চাষ করে বহু কৃষক ভাগ্য গড়েছেন, আজ তারাই পড়েছেন চরম দুর্দিনে। ঢাকা থেকে পাইকারি আসতে পারতেছে না, চিটাগাং থেকে পাইকারি আসতে পারতেছে না। আবার পঞ্চগড় মানুষ তো আমাদের টমেটো সেরকম খায় না, যা তো ঢাকা, চিটাগাং, সিলেট, ওদিকে তো গাড়ি ঘোড়া আসতেই পারতেছে না। টমেটো কে নিয়ে যাবে, কে খাবে? এগুলো বিক্রি করতে পারতেছি না, বাজারে ব্যাপারই নাই, মানে মালটা কার কাছে নিয়ে দেবো এইরকম কোনো ক্রেতা নাই, বিক্রি করতে পারতেছি না। লকডাউনের কারণে দূরের পাইকার আসছেন না, তাই কার্যত স্থানীয় পাইকারি বাজারই অচল। আদিত্য শাহিন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভয়াবহ বায়ু দূষণের শহর ঢাকা এখন অনেকটাই দূষণমুক্ত। যানবাহন চলাচল, উন্মুক্ত নির্মাণ কাজ, কলকারখানা এবং ইট ভাটা প্রায় বন্ধ থাকায় বায়ুমানের বেশ উন্নতি হয়েছে। করোনাকালের এই উন্নতি ধরে রাখতে নির্দিষ্ট কিছু উদ্যোগ নেয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামানের রিপোর্ট। করোনা ভাইরাস আসার আগে দীর্ঘমেয়াদে রাজধানী ঢাকা ছিল দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে। এবছর যানবাহন এবং নির্মাণ কাজে বায়ু দূষণ ইটভাটার দূষণকেও হার মানিয়েছিল, কিন্তু এর প্রায় সবই এখন থেমে গেছে। কমে গেছে দূষণের মাত্রাও, পরিবেশে পড়ছে ইতিবাচক পরিবর্তন। তবে এই পরিবর্তন ধরে রাখতে নির্দিষ্ট পরামর্শ এ গবেষকের। করোনা মহামারীর পরেও যদি আমরা এইভাবে রাখতে পারি তাহলেই হবে আমাদের সফলতা। সেটা কিভাবে আমরা রাখতে পারবো? পুরনো যানবাহনগুলো না চালানো এবং এখানে যে তেলটা ব্যবহার করা হয় বা যে জ্বালানিটা ব্যবহার করা সেটা উন্নত মানের ব্যবহার করা এবং নিয়ন্ত্রিতভাবে আমাদের যানবাহন চলাচল করা। কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসগুলো অনেক ওপেন হয়, সেগুলো কন্ট্রোল হইতে করতে হবে এবং একটা টাইমিং এর মাধ্যমে করতে হবে, রাস্তা অল্প সময়ের মধ্যে করতে হবে। সারা পৃথিবীতেই কলকারখানা আছে এবং উন্নত দেশগুলোতে আরো অনেক বেশি কলকারখানা আছে। তারা যেভাবে কন্ট্রোল হইতে করে আমাদের আস্তে আস্তে সেই দিকে যাইতে হবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখতে কি ভাবছে পরিবেশ অধিদপ্তর? লকডাউন পরবর্তী সময়ে যখন হাজার হাজার এই আনফিট গাড়িগুলো রাস্তায় চলে আসবে এবং আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিগুলো যখন শুরু হবে, তখন আবার আমাদের পরিস্থিতি খারাপ হতে পারে। সেই জন্য আমরা পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের পরবর্তীতে যখন আনফিট হাজার হাজার আনফিট যে পুরনো গাড়িগুলো সেগুলো যখন চালু হবে, সেগুলোকে আস্তে আস্তে ফেজ ডাউন করে আস্তে আস্তে কমিয়ে আনা এবং আমাদের যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিগুলো আছে সেখান থেকে যেন ডাস্ট পলিউশন না হয়, সেই পলিউশনগুলো বন্ধ করার ক্ষেত্রে আমাদের আরো জোরালো পদক্ষেপ নেওয়া হবে। সেই পরিকল্পনা আমাদের আছে। আগে থেকেই পরিকল্পনা করে উদ্যোগ নিলে করোনাকালে বায়ুমানের যে উন্নতি হচ্ছে তা ধরে রাখা সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোটর গাড়ির খুচরা বাজারে আবারও চাঙ্গা ভাব দেখা দিয়েছে। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে মার্চে মোটর গাড়ির খুচরা বিক্রি ব্যাপক ধস নেমেছিল। বুধবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেডি পাওয়ারের বিশ্লেষকরা জানিয়েছেন 19 এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে করোনা পূর্ব অনুমানের চেয়ে 48% কমে গাড়ি বিক্রি হয়েছে। তবে আশার কথা হলো আগের সপ্তাহের চেয়ে বিক্রি বেড়েছে 3%। 19 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে প্রায় 3 লাখ গাড়ি বিক্রি হয়েছে। এবার অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা থাকছে, অক্টোবরে টি-20 বিশ্বকাপ ধরে প্রস্তুতিতে আয়োজক অস্ট্রেলিয়া, 9 মে আবারও মাঠে গড়াতে পারে জার্মান বুন্দেসলিগা।